দেখো আগের কনসেপ্টগুলো আশা করি খুব ভালো মতন বোঝা গেছে। এবার কি বলছিলাম, আমরা বলছিলাম যে হোল্ডিং কোম্পানিতে না ডেটটা খুব ভাইটাল, অর্থাৎ কোন ডেটে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিতে ইনভেস্ট করেছে, অর্থাৎ কোন ডেটে সাবসিডি কোম্পানির শেয়ারগুলো পারচেস করেছে সেটা কোশ্চেনে অবশ্যই বলে দেবে। এখন সেই ডেটটা নিয়েই আলোচনা করছি। দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, প্রথম পয়েন্টটা দেখো কি লেখা যায়, হোয়েন হোল্ডিং কোম্পানি অ্যাকোয়ার শেয়ারস ইন এস লিমিটেড অ্যাট দ্য ডেট অফ ব্যালেন্স শিট। তো কোশ্চেনে তো একটা ব্যালেন্স শিট দেবে, সে ব্যালেন্স শিটের একটা ডেট বলে দেবে। সাপোজ ধরো ব্যালেন্স শিটের ডেট বলে দিল 31 ডিসেম্বর 2020, এই ডেটের ব্যালেন্স শিট বলেছে, অর্থাৎ যেই দিন ব্যালেন্স শিট দেবে, যেই ডেটের ব্যালেন্স শিট দেবে সেই ডেটে যদি শেয়ার পারচেস করে, ঠিক আছে সেটা, তাহলে কোশ্চেন পড়ে দেখতে হবে। কোশ্চেনে দু রকমের আইটেম দিতে পারে। এখানে কি বলেছে, হোয়েন হোল্ডিং কোম্পানি অ্যাকোয়ার শেয়ার ইন এস লিমিটেড অ্যাট দ্য ডেট অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের ডেটে যদি শেয়ার পারচেস করে তাহলে তার ট্রিটমেন্ট কি হবে। পরেরটা কি বলছে, হোয়েন হোল্ডিং কোম্পানি অ্যাকোয়ার শেয়ারস ইন এস লিমিটেড অন এনি ডেট অফ আর্লিয়ার দেন ডেট অফ ব্যালেন্স শিট। বলছে ব্যালেন্স শিটের ডেট, ধরো ব্যালেন্স শিট দিয়েছে 31শে ডিসেম্বর 2020, 31 ডিসেম্বর 2020, এই ডেটে ব্যালেন্স শিট দিয়েছে, কিন্তু এই ডেটের আগে যে কোনো দিন শেয়ার পারচেস করতে পারে, তাহলে তার জন্য কি ট্রিটমেন্ট হবে। তাহলে দুটো ট্রিটমেন্ট বললাম। এই দিনে শেয়ার পারচেস করলে কি হবে, এই দিনে শেয়ার পারচেস করলে কি রুল হবে, আর এই দিনের আগে যদি শেয়ার পারচেস করে মানে বিফোর, এই ডেটের বিফোরে যদি শেয়ার পারচেস করে তাহলে কি হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম তো এক্সামে আসে এইটা, সেকেন্ড মেথডটাই আসে, ফার্স্টেরটা অত আসে না। এখন দেখো ফার্স্টের কিছু জিনিস করাচ্ছি, তারপর সেকেন্ডে আসবে। দেখো অঙ্কটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অন 31 মার্চ 2020। ঠিক আছে, ব্যালেন্স শিট লেখা আছে। দেখো শেয়ার ক্যাপিটাল, এক একটা শেয়ারের দাম 100 টাকা করে, এইচ কোম্পানির এত টাকা, এস কোম্পানির এত টাকা, ক্রেডিটার্স বলে দিয়েছে, রিজার্ভ বলে দিয়েছে, এস কোম্পানির বলেছে, পিএল বলেছে, দুটো কোম্পানির দিয়েছে, সানডি অ্যাসেটস দুটো কোম্পানির দিয়েছে। এবার ইনভেস্টমেন্ট বলেছে, মানে হোল্ডিং কোম্পানি সাবসিডারি কোম্পানি কত টাকা ইনভেস্ট করেছে, 6 লাখ টাকা ইনভেস্ট করেছে 5000 শেয়ার্স। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, এবার আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে কোন ডেটে শেয়ার পারচেস করছে সেই ডেটটা বলেছে কিনা। তার আগে অঙ্ক করার আগে ব্যালেন্স শিটটা দেখে নাও। ব্যালেন্স শিট বলেছে 31 মার্চ 2020। এবার দেখতে হবে এই দিনে শেয়ার কিনেছে নাকি এই দিনের আগে শেয়ার কিনেছে। বলেছে এইচ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি পারচেস শেয়ার ইন এস লিমিটেড অন দ্য ব্যালেন্স শিট ডেট। আচ্ছা, ব্যালেন্স শিটের ডেটেই শেয়ার পারচেস করে, মানে ফার্স্ট মেথডের অঙ্কটা দিয়েছে। তো আমাকে কি করতে বলেছে, আমাকে করতে বলেছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, তার মানে একটা ব্যালেন্স শিট করব। তো এই ব্যালেন্স শিট করতে গেলে তোমাদের কি শিখিয়েছিলাম, প্রথমে আগে আমাকে করতে হবে পার্সেন্টেজ অফ হোল্ডিং বের করতে হবে। হোল্ডিং কোম্পানি বলা মানেই প্রথমে পার্সেন্টেজ অফ হোল্ডিং বের করে নিতে হবে। তো দেখো এখানে লিখছি সলিউশন, প্রথমেই করে নেব পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং। ঠিক আছে, তো এইচ লিমিটেড, এইচ কতগুলো শেয়ার কিনেছে, বলছে এইচ 50,000 শেয়ার পারচেস করেছে এস কোম্পানির। এস এর কতগুলো শেয়ার ছিল, এস এরও 50,000 শেয়ার ছিল। দেখো এখানে টাকা কত লেখা আছে, এস এর টাকা লেখা আছে 5 লাখ টাকা, আর এখানে 100 লেখা আছে, 100 হবে না, এটা 10 টাকা হবে। ঠিক আছে, এটা 10 টাকা হবে। তার মানে এস এর কতগুলো শেয়ার ছিল, 5 লাখকে 10 দিয়ে ভাগ করলে 50,000টা শেয়ার ছিল। তাই 50,000 বাই 50,000 ইন্টু 100 করে কত হচ্ছে, 100%ই হচ্ছে, অর্থাৎ এখানে ফুল হোল্ডিং, অর্থাৎ 100% হোল্ডিং হচ্ছে। এইবার না আমরা কি করব দেখো, এবার আমরা একটা এরকম একটা লাইন ডায়াগ্রাম সাজাবো, লাইন ডায়াগ্রাম সাজাবো। দেখো আমার অঙ্কে ব্যালেন্স শিটের ডেট কবে ছিল, ব্যালেন্স শিটের ডেট ছিল 31 মার্চ 2020, এই ছিল আমার ব্যালেন্স শিটের ডেট। ঠিক আছে, অর্থাৎ এটাই ব্যালেন্স শিটের ডেট, এইটা ছিল। তার মানে শুরু কবে হয়েছিল ব্যালেন্স শিটটা, 1/4/2019, এই ডেট থেকে এই ডেট অব্দি ব্যালেন্স শিট। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে শেয়ার কবে পারচেস করেছিল, কি বলেছিল কোশ্চেনে, শেয়ার কবে পারচেস। কোশ্চেনে দেখো বলেছিল শেয়ার পারচেস করেছিল ব্যালেন্স শিটের ডেট, মানে এই দিন শেয়ার পারচেস করেছিল। তার মানে এখানে লিখতে পারি অ্যাকোয়ার্ড, এই দিন শেয়ার পারচেস করেছিল। তো আমাদের রুলটা কি, যেদিন শেয়ার পারচেস করবে, অর্থাৎ ব্যালেন্স শিটের ডেটে যদি শেয়ার পারচেস করে তার জন্য কি, এখন যে অঙ্কটা করছি ব্যালেন্স শিটের ডেটে শেয়ার পারচেস করে, মানে এই দিনে যদি শেয়ার পারচেস করে তার জন্য কি নিয়ম কানুন হবে, সেই টাইপের অঙ্ক। আর কিছু কিছু অঙ্ক থাকে এই যেদিন ব্যালেন্স শিট এর আগে এরকম পজিশনে যদি শেয়ার পারচেস করি তাহলে তার জন্য কি হয়, সেটা আবার অন্য ধরনের অঙ্ক। আর একটা দেখো কিছুক্ষণ আগে
বা আগের ভিডিওতে আমরা এই কথাটা বলেছি যে কি বলেছি, যেদিন শেয়ার পারচেস করব সেদিনই কস্ট অফ কন্ট্রোল করতে হয় বলেছি তো। এখানে অনেকগুলো পয়েন্ট লেখা ছিল, যেদিন শেয়ার পারচেস করব সেদিনই আমাদের কস্ট অফ কন্ট্রোল করতে হয়। তার মানে শেয়ার পারচেস করেছি কোন দিন, এই দিন শেয়ার পারচেস করেছি, তাহলে এই দিনই আমার কস্ট অফ কন্ট্রোল হবে। তো লিখতে পারি কস্ট অফ কন্ট্রোল। তাহলে কস্ট অফ কন্ট্রোল কোন দিন হয়, যেদিন শেয়ার পারচেস করি সেদিনই কস্ট অফ কন্ট্রোল হয়। আর এটাও বলেছিলাম প্রতিটা অঙ্কে আমাকে কস্ট অফ কন্ট্রোল বের করতে হবে। আর একটা কথা বলেছিলাম, যেই অঙ্কে পার্শিয়াল হোল্ডিং শুধুমাত্র সেই অঙ্কেই মাইনরিটি ইন্টারেস্ট হবে। এই অঙ্কটা কি পার্শিয়াল হোল্ডিং? না, এটা ফুল হোল্ডিং, তাহলে এখানে কোনো মাইনরিটি ইন্টারেস্ট হবে না। আর একটা কথা, এটা একটা নতুন কথা শুনে রাখো, যেদিন শেয়ার পারচেস করি, ঠিক আছে, যেদিন শেয়ার পারচেস করি সেই দিনে যদি কোম্পানির কোনো প্রফিট তৈরি হয় তখন তাকে বলে ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, যেদিন আমরা শেয়ার পারচেস করব সেদিন যদি কোম্পানির কোনো প্রফিট তৈরি হয় তাকে বলে ক্যাপিটাল প্রফিট। এবার প্রশ্ন হলো, স্যার যেদিন শেয়ার পারচেস করছি তার আগে যদি কোনো প্রফিট তৈরি হয় তাকে কি বলবে? দিনের দিন তো ক্যাপিটাল প্রফিট, দিনের আগে ওটাকেও ক্যাপিটাল প্রফিট বলে। ঠিক আছে, তার মানে কি, এই যে এই দিন শেয়ার পারচেস এই পোর্শনটা, এই আগে যে পোর্শনটা, এই যে বছরে যে এই যে একটা টাইম পিরিয়ড, এই পিরিয়ডে কি প্রফিট হবে, এই প্রফিটটাকে বলে ক্যাপিটাল প্রফিট। বা কেউ কেউ এর একটা নাম দিয়েছে কি, প্রি অ্যাকুইজিশন। কি বললাম? প্রি অ্যাকুইজিশন। এবার বলে প্রি অ্যাকুইজিশন কি? অ্যাকুইজিশন মানে তো কেনা, অ্যাকুইজিশন মানে তো কেনা, কিনেছি কোন দিন, এই দিন কিনেছি। আর প্রি মানে আগে, অর্থাৎ যেদিন কিনেছি তার আগে, এটাকে বলে প্রি অ্যাকুইজিশন। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, যেদিন শেয়ার পারচেস করি সেদিন আমাদের কস্ট অফ কন্ট্রোল করতে হবে, কস্ট অফ কন্ট্রোল প্রতিটা অঙ্কে করতে হবে। আর মাইনরিটি ইন্টারেস্ট পার্শিয়াল হোল্ডিং এ দরকার হয়, এটা তো ফুল হোল্ডিং, এখানে মাইনরিটি ইন্টারেস্ট দরকার নেই। আর যেদিন শেয়ার পারচেস করব, ঠিক আছে, সেই দিন বা তার আগে যদি কোনো প্রফিট থাকে তাকে ক্যাপিটাল প্রফিট বলে। আচ্ছা, যেদিন শেয়ার পারচেস করবো তার পরের প্রফিটটা পরের অঙ্কে আলোচনা করব। ঠিক আছে, অন্যান্য অঙ্কে আলোচনা করবো, কারণ এখানে যেদিন শেয়ার পারচেস করি তার পরে তো কোনো পিরিয়ড নেই, তো এটা এখন আলোচনা করছি না। তো যেদিন শেয়ার পারচেস করছি তার আগের পোর্শনটাকে বলবো ক্যাপিটাল প্রফিট। কেউ কেউ এর নাম দিয়েছে প্রি অ্যাকুইজিশন। প্রি অ্যাকুইজিশন কেন প্রি অ্যাকুইজিশন? যেদিন কিনি সেই দিনটাকে তো বলে অ্যাকুইজিশন ডেট, তার আগে হলে প্রি, প্রি অ্যাকুইজিশন। তাহলে কোশ্চেনটা দেখে বলো, কোশ্চেনটা দেখে তোমাদের বলতে হবে, এই দেখো, হোল্ডিং কোম্পানি ম্যাটার করে না, আমাকে সাবসিডারি কোম্পানি। কোশ্চেনটা দেখে বলো, সাবসিডারি কোম্পানির প্রফিট কত? সাবসিডারি কোম্পানির প্রফিট বলতে এই রিজার্ভ আর প্রফিট, এই দুটোকেই বলে প্রফিট। সাবসিডারি কোম্পানির প্রফিট বলতে রিজার্ভের টাকাটাও প্রফিট আর প্রফিটের টাকাটা তো প্রফিটই। তাহলে সাবসিডারি কোম্পানি টোটাল প্রফিট কত? স্যার 20 আর 50 মিলে 70,000 টাকা। বোঝা গেল কি বোঝা গেল না? সাবসিডারি কোম্পানির প্রফিট কত? 20 আর 50, রিজার্ভ আর পিএল এটাকেই বলে প্রফিট। ঠিক আছে তো, সাবসিডারি কোম্পানির প্রফিট 70,000 টাকা। এবার দেখো, যখন দুটো কোম্পানির ব্যালেন্স শিট করবো কিভাবে করব? স্যার আপনি বলেছিলেন সাবসিডারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল নিতে না, তার মানে এটা নেব না। আপনি বলেছিলেন হোল্ডিং কোম্পানি ইনভেস্টমেন্ট নিতে না, তাহলে এটা নেব না। ঠিক আছে, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি কি নেব দেখো, যখন ব্যালেন্স শিট করবো লাইবিলিটি সাইডে শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা লিখবো, ক্রেডিটার্স লিখবো 2 লাখ আর 50,000, 2 লাখ 50। ঠিক আছে তো, এই রিজার্ভটা পরে বলছি আমি। ঠিক আছে, তো দেখো ব্যালেন্স শিট করছি, করতে করতে বোঝাচ্ছি। তো দেখো এখানে লিখছি কনসোলিডেটেড ব্যালেন্স শিট। অফ কোন কোম্পানি করব? এইচ লিমিটেড। তো এই অঙ্কটাই আমরা পুরোনো ফরম্যাট, একদমই পুরোনো ফরম্যাট, তোমাদের বেসটা ক্লিয়ার করার জন্যই এইটা করাচ্ছি, কিন্তু পরের অঙ্ক থেকে আমরা তোমাদের এক্সামে যেই ফরম্যাটে অঙ্ক করতে হবে সেই ফরম্যাটেই করাবো। কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড। তার নিচে লিখবো অ্যাজ অন, ডেটটা কি ছিল অঙ্কে? 31/3/20। ঠিক আছে তো, এখানে লিখবো লাইবিলিটিস, এখানে লিখবো অ্যাসেটস। দেখো অ্যাসেট সাইডটা করে নিচ্ছি আগে, এখানে লিখছি সানডি অ্যাসেটস। কোন কোন কোম্পানি? একটা এইচ ছিল আর একটা এস ছিল। এইচ এর সানডি অ্যাসেটস ছিল 7 লাখ টাকা, এস এর ছিল 6 লাখ 20। তাহলে টোটাল অ্যাসেট কত হলো? 13,20,000।
কি বলেছিলাম, ইনভেস্টমেন্ট নেব না, ঠিক আছে, হোল্ডিং কোম্পানি ইনভেস্টমেন্ট নেব না, কেননা ওরা দুজনের মধ্যে অর্থাৎ হোল্ডিং কোম্পানির ইনভেস্টমেন্ট আর সাবসিডিয়ারি কোম্পানির ক্যাপিটাল আর রিজার্ভ দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়, তাই এগুলো নেব না। এবার লাইবিলিটি সাইড করছি, লাইবিলিটি সাইডে লিখবো শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, কার লিখবো, হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটালটা লিখবো। হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত ছিল, 10 লাখ টাকা। তারপর লিখবো ক্রেডিটার্স, হোল্ডিং কোম্পানি লিখবো, সাবসিডি কোম্পানি লিখবো। হোল্ডিং কোম্পানি ক্রেডিটার্স ছিল 2 লাখ টাকা আর সাবসিডি কোম্পানি ছিল 50,000 টাকা। টোটাল হবে কত, 2,50,000। ঠিক আছে, এবার দেখো এইদিকে লিখবো রিজার্ভ, ঠিক আছে, তারপরে লিখবো পিএল। এই দেখো এখানে পিএল এ দুটো কোম্পানির লেখা হবে, একটা এইচএল লেখা হবে আর একটা এসএল লেখা হবে। এইচএল পিএল কত ছিল, মানে প্রফিট অ্যান্ড লস কত ছিল, এইচএল প্রফিট অ্যান্ড লস ছিল 1 লাখ। এইবার এস এর প্রফিট অ্যান্ড লস কত ছিল, কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ সাবসিডি কোম্পানি প্রফিট অ্যান্ড লস ছিল 50,000 টাকা। তো সাবসিডি কোম্পানির যত টাকা প্রফিট অ্যান্ড লসে টাকা ছিল তার মধ্যে পুরো টাকাই হোল্ডিং নিয়ে নেবে। কেন, হোল্ডিং এই অঙ্কটা 100% হোল্ডিং আছে, অর্থাৎ সাবসিডি কোম্পানির যত টাকা প্রফিটে পড়ে থাকবে পুরো প্রফিটটাই নিয়ে যাবে হোল্ডিং কোম্পানি, তাই এখানে সাবসিডি কোম্পানির প্রফিটে কিছু থাকবে না। ঠিক আছে, তো এখানে 1 লাখ হলো। এবার রিজার্ভ এইচ আর এস, দেখো হোল্ডিং কোম্পানির রিজার্ভে 1 টাকাও ছিল না, কিন্তু এবার সাবসিডি কোম্পানির রিজার্ভের কথা যদি বলি, সাবসিডি কোম্পানির রিজার্ভে কত টাকা ছিল, সাবসিডি কোম্পানির অঙ্কের রিজার্ভ ছিল 20,000 টাকা। তো সাবসিডি কোম্পানির যত টাকা রিজার্ভ ছিল পুরো টাকাটাই হোল্ডিং কোম্পানি নিয়ে নেবে, কেন 100% হোল্ডিং। তো এখানে কিছু হবে না, রিজার্ভে কিছু হবে না, ড্যাশ। আর কি বলেছিলাম, যেটা বলা করা হয়নি এখনো পর্যন্ত, বলেছিলাম যে হোল্ডিং কোম্পানি করতে গেলে প্রতিটা অঙ্কে কস্ট অফ কন্ট্রোল করতেই হবে, তাহলে আমাকে এরপরে যে ওয়ার্কিংসটা করতে হবে সেই ওয়ার্কিংসটার নাম কস্ট অফ কন্ট্রোল। এখানে লিখছি কস্ট অফ কন্ট্রোল। ঠিক আছে, তো কস্ট অফ কন্ট্রোলটা কিভাবে করতে হয়, কস্ট অফ কন্ট্রোলকে আমি কি বললাম, আগের অঙ্কই বলেছি, কস্ট অফ কন্ট্রোল মানে কেউ কেউ এটাকে ইনভেস্টমেন্টও বলে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি কত টাকা ইনভেস্ট করেছে। এই অঙ্কে হোল্ডিং কোম্পানি ইনভেস্ট করেছে 6 লাখ টাকা, ঠিক আছে, হোল্ডিং কোম্পানি ইনভেস্ট করেছে 6 লাখ টাকা, তাই লিখবো ইনভেস্টমেন্ট ইন শেয়ার, কোথায় ইনভেস্ট করেছে, শেয়ারে। কত টাকা, 6 লাখ ইনভেস্ট করেছে। এই দেখো হোল্ডিং কোম্পানি কত টাকা ইনভেস্ট করে, 6 লাখ টাকা ইনভেস্ট করেছে। তা হোল্ডিং কোম্পানি যে 6 লাখ টাকা ইনভেস্ট করে তার এগেন্সে তো কিছু পেয়েছে সাবসিডি কোম্পানি থেকে, কি পেয়েছে, ওর এই ক্যাপিটালটা পুরো পেয়ে গেছে, 5 লাখ টাকা ক্যাপিটাল পুরো পেয়ে গেছে, ঠিক আছে তো। আর এখানে রিজার্ভ ছিল 20,000 টাকা আর প্রফিট অ্যান্ড লস ছিল 50,000 টাকা। 5 লাখ টাকা পেয়েছে, রিজার্ভ পেয়েছে 20,000 টাকা আর প্রফিট পেয়েছে 50,000, টোটাল 5,70,000 টাকা নিয়েছে। অর্থাৎ ওই কোম্পানিকে, সাবসিডি কোম্পানিকে 6 লাখ টাকা দিয়ে তার বদলে কি পায়, একটা কোম্পানি যখন আর একটা কোম্পানিতে ইনভেস্ট করে, ঠিক আছে, ইনভেস্ট করলে তার এগেনস্ট ওই কোম্পানি কি পায়, কোম্পানির ক্যাপিটাল পায় আর কোম্পানির প্রফিট পায়। কোম্পানির ক্যাপিটাল কত ছিল, 5 লাখ টাকা, আর কোম্পানির প্রফিট বলতে রিজার্ভ আর পিএল মিলিয়ে 70,000 টাকা, টোটাল 5,70,000 টাকা পাচ্ছে। ঠিক আছে, তো পুরোটাই নিয়ে নেবে যেহেতু 100% হোল্ডিং, তাহলে 6 লাখ টাকা দিয়ে 5,70,000 টাকা ওর থেকে নিয়ে নিচ্ছে। তাহলে কোম্পানির, হোল্ডিং কোম্পানির প্রফিট হলো না লস হলো, 6 লাখ টাকা দিয়ে 5,70,000 নিচ্ছে, লস হয়েছে 30,000 টাকা লস। আর আমি কি বলেছি, কোম্পানির যদি লস হয়, একটা কোম্পানি যখন আর একটা কোম্পানিতে ইনভেস্ট করছে এবং ইনভেস্ট করার পর ও যদি দেখে যে আমি ইনভেস্ট করে আমার লস হয়েছে, সেই লসটাকে বলে গুডউইল। এর থেকে মাইনাস করব ফেস ভ্যালু অফ শেয়ারস, কত, 5 লাখ টাকা। এর থেকে মাইনাস করব রিজার্ভ 20,000 টাকা। এর থেকে মাইনাস করব প্রফিট অ্যান্ড লস 50,000 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, মানে ক্যালকুলেট করে হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, তো দেখো আমি কি বলেছিলাম ওখানটায়, দেখো এখানে তো বুঝতে পারলে 30,000 টাকা তোমার লস হচ্ছে, তাই তো, লস হচ্ছে মানে কি, গুডউইল।
আর একটা কথা মাথায় রাখবে, এইভাবে যদি ভাবতে অসুবিধা হয়, যদি এই প্লাস মাইনাস করে অ্যান্সারটা যদি পজিটিভ বেরোয়, অ্যান্সারটা যদি পজিটিভ বেরোয় তাহলে ভাববে গুডউইল, আর নেগেটিভ বেরোলে ক্যাপিটাল রিজার্ভ। ওখানে যখন ফর্মুলা লিখিয়েছিলাম দেখবি একটা গুডউইলের পাশে প্লাস দেওয়া ছিল আর ক্যাপিটাল রিজার্ভের পাশে মাইনাস দেওয়া ছিল, মানে নেট রেজাল্টটা যদি প্লাসে বেরোয় তখন তাকে গুডউইল, আর মাইনাসে বেরোলে তখন তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে আশা করি কস্ট অফ কন্ট্রোল বোঝা গেছে। আর গুডউইল এটাও লিখিয়েছিলাম, গুডউইল হচ্ছে কোম্পানির ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে? গুডউইল হচ্ছে কোম্পানির এক ধরনের ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো এটা অ্যাসেটে বসবে 30,000 টাকা। এখানে লিখবো গুডউইল 30,000 টাকা। এবার জাস্ট ট্যালি করবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো এখানে কত হচ্ছে 10 লাখ আর 2.5 লাখ, কত হচ্ছে 12,50,000, 13,50,000। এবার এই দিক ট্যালি করবো 13,50,000। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। দেখো এরপরে একটা অঙ্ক করব, সেই অঙ্কটা কিন্তু এই ফুল হোল্ডিংয়েরই, ঠিক আছে? এই অঙ্কটাও ফুল হোল্ডিং এবং কোন ডেটে শেয়ার পারচেস করেছে, ব্যালেন্স শিটের ডেটে। কারণ আগে যে অঙ্কটা করলাম সেম টাইপের একটা অঙ্ক করাচ্ছি যাতে বুঝতে যেতে অসুবিধা না হয়, কারণ আর একটু যেন বোঝাটা যেন ক্লিয়ার হয়। এখানে কি লিখেছে, ফ্রম দ্য ফলোইং এক্সট্রাক্টস অফ এইচ লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডি এস লিমিটেড অ্যাজ অন 31 মার্চ 2013। অর্থাৎ আমাকে ব্যালেন্স শিটের ডেটটা দিয়েছে 31 মার্চ 2013। আর আমি কি বলেছিলাম, ডেট বললেই একটা ফরম্যাট সাজিয়ে নেবে তোমরা। দেখো ব্যালেন্স শিটের ডেট ছিল 31 মার্চ 2013। তাহলে এটা যদি ব্যালেন্স শিটের ডেট হয়, অর্থাৎ এন্ডিং ডেট যদি এটা হয়, তাহলে বিগিনিং ডেট কোনটা ছিল? নিশ্চয়ই 1/4/12 ছিল এই ডেট। এবার দেখো কি বলেছে, শেয়ার ক্যাপিটাল দিয়েছে হোল্ডিং কোম্পানির আর সাবসিডারি কোম্পানির। আর কি বলেছিলাম, ক্রেডিটার্স দিয়েছে দুটো কোম্পানি, রিজার্ভ দিয়েছে দুটো কোম্পানি, সারপ্লাস দিয়ে দুটো কোম্পানি। সারপ্লাস মানে প্রফিট অ্যান্ড লসটাকেই বলছি। সানডি অ্যাসেট দিয়ে দুটো কোম্পানির, ইনভেস্টমেন্ট দিয়েছে কত, 5,20,000। কি ইনভেস্টমেন্ট করেছে বলছে যে ইনভেস্টমেন্ট করেছে ইন 5,000 শেয়ারস অফ এস লিমিটেড, অর্থাৎ এস কোম্পানির 5,000টা শেয়ার কিনে নিয়েছে, বা তোমরা বলতে পারো হোল্ডিং কোম্পানি সাবসিডারি কোম্পানি ইনভেস্ট করেছে। আচ্ছা কোন দিন ইনভেস্ট করেছে? 31/3/13, অর্থাৎ এই ডেটে 31/3/13 তে ইনভেস্ট করেছে। কি লিখবো এখানে, লিখতে পারি তো আমরা এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ এস লিমিটেড, ঠিক আছে? কত শেয়ার? 40,000 শেয়ারস। সরি কোশ্চেনে ছিল 5,000 শেয়ারস। এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ এস লিমিটেড 5,000 শেয়ারস, মানে হোল্ডিং কোম্পানি এই দিন এই তারিখে সাবসিডারি কোম্পানি 5,000টা শেয়ার কিনে নিচ্ছে, ঠিক আছে তো? আর আমরা কি বলেছিলাম, যেদিন শেয়ার পারচেস করে সেই দিনই কস্ট অফ কন্ট্রোল হয়, তাহলে এই দিনটাকে আমরা কস্ট অফ কন্ট্রোল করব, ঠিক আছে? যেই দিন ইনভেস্টমেন্ট হয় সেই দিনই কস্ট অফ কন্ট্রোল হয়, বা যেই দিন শেয়ার পারচেস হয় সেই দিনই কস্ট অফ কন্ট্রোল হয়, ঠিক আছে তো? এইবার দেখো এই পিরিয়ড থেকে এই পিরিয়ড, ঠিক আছে? বুঝতে হয় ব্যাপারটা ভালো করে। যেদিন শেয়ার পারচেস করি তার আগের কোনো প্রফিটকে কি বলা হয়? যেদিন শেয়ার পারচেস করি সেই দিনের প্রফিট বা তার আগের প্রফিটকে বলে ক্যাপিটাল প্রফিট, বা এটাকে বলে প্রি অ্যাকুইজিশন। প্রি অ্যাকুইজিশন। তো তোমাকে যদি কেউ বলে এই কোশ্চেনে প্রি অ্যাকুইজিশন কত মাস, তুমি বলবে 1/4/12 থেকে 31/3/13 অবধি এই পিরিয়ড যতগুলো মাস হচ্ছে সেটাই হচ্ছে প্রি অ্যাকুইজিশন, অর্থাৎ 12 মান্থ। কি লিখলাম? 12 মান্থ। আচ্ছা এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমার কাজ হচ্ছে পার্সেন্টেজ অফ হোল্ডিং বের করা। পার্সেন্টেজ অফ হোল্ডিং বের করা কি করে করব? প্রথমে হোল্ডিং কোম্পানির করব। দেখো কি বলেছে, হোল্ডিং কোম্পানি অ্যাকোয়ার্ড শেয়ারস অফ সাবসিডারি কোম্পানি 5,000 শেয়ারস, মানে সাবসিডারি কোম্পানি কতগুলো শেয়ার কিনেছে? 5,000টা শেয়ার কিনেছে। তাই এখানে লিখলাম 5,000। কোন কোম্পানির 5,000? সাবসিডারি কোম্পানি। এবার তোমাকে দেখতে হবে সাবসিডারি কোম্পানির শেয়ার কত ছিল। এক একটা শেয়ারের দাম ছিল 100 টাকা করে, 5 লাখ টাকা, মানে কতগুলো শেয়ার ছিল? 5,000টা শেয়ার, মানে ও 5,000টা শেয়ার ছিল, 5,000টা শেয়ারই কিনে নিয়েছে। তাহলে 5,000 বাই 5,000 ইন্টু 100 কত হচ্ছে? 100%, অর্থাৎ পুরোটাই হোল্ডিং হচ্ছে, ঠিক আছে? ফুল হোল্ডিং হচ্ছে, ফুল হোল্ডিং। এইবার কি করতে হবে? ব্যালেন্স শিট করতে হবে। আচ্ছা ব্যালেন্স শিট করার আগে তোমরা একটা কাজ করে নাও, হোল্ডিং কোম্পানি সাবসিডারি কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করেছে?
5,20,000 টাকা ইনভেস্ট করেছে। এবার তো হোল্ডিং কোম্পানি ভাববে যে আমি যে সাবসিডারি কোম্পানি 5,20,000 টাকা ইনভেস্ট করলাম তাতে আমার প্রফিট হলো না লস হলো, ঠিক আছে? তো সেটা ওকে বের করতে হবে। আচ্ছা, এটা কি করে বের করতে হয় শিখিয়েছি। দেখো নেক্সট ওয়ার্কিংস এর নাম লিখবো কস্ট অফ কন্ট্রোল। হোল্ডিং কোম্পানি সাবসিডারি কোম্পানি ইনভেস্ট করেছে, তো ও তো ভাববে ইনভেস্ট করে আমার প্রফিট হলো না লস হলো, এটা কোন ওয়ার্কিংস এর মাধ্যমে করতে হয়, সেই ওয়ার্কিংসটার নাম হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। প্রথমে লিখবো ইনভেস্টমেন্ট, ও কত ইনভেস্ট করেছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, শেয়ারে কত টাকা লাগিয়েছে? 5,20,000 টাকা। এইবার ওর কোম্পানিতে তো 5,20,000 টাকা লাগিয়ে তার এগেনস্ট ওই কোম্পানি থেকে ও কি রিসিভ করেছে? শেয়ার রিসিভ করেছে, শেয়ার। এই দেখো সাবসিডারি কোম্পানির শেয়ার কত ছিল? এই যে সাবসিডারি কোম্পানির শেয়ার ছিল 5,00,000 টাকা, পুরো 5,00,000 টাকাই ও নিয়ে নেবে যেহেতু ফুল হোল্ডিং, ঠিক আছে? আর কি নেবে? রিজার্ভটা নেবে, কেন বলেছিলাম শুধু ক্যাপিটাল নেয় না, পাশাপাশি রিজার্ভ আর প্রফিটের টাকাটাও নেয়। রিজার্ভে ছিল 40,000 টাকা, পুরো 40,000 টাকাই নিয়ে নেবে। আর সারপ্লাসে ছিল কত? 20,000 টাকা, পুরো 20,000 টাকাটাই নিয়ে নেবে, ঠিক আছে? তো পুরো 20,000 টাকাটাই নিয়ে নেবে। আশা করি বুঝতে পারছো, কারণ তো ফুল হোল্ডিং তো। তাহলে কি লিখবো? ফেস ভ্যালু অফ শেয়ারস কত? 5,00,000 টাকা। তারপর লিখবো রিজার্ভ 40,000 টাকা। তারপর লিখবো সারপ্লাস 20,000 টাকা। দেখো এটা ক্যালকুলেট করার গুডউইল হবে না ক্যাপিটাল রিজার্ভ হবে, এটা বের করার তোমার কাছে দুটো প্রসেস আছে। তুমি একটা নেট রেজাল্ট বের করবে, তুমি যদি নেট রেজাল্ট বের করে যদি দেখো পজিটিভে এসছে তাহলে গুডউইল, নেগেটিভে আসলে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দেখো প্লাস মাইনাস করে দেখবো কি হচ্ছে। 5,20,000 থেকে 5,00,000 বাদ দেবো, কত হচ্ছে? 20,000। 20 থেকে 40 বাদ দিলে -20, -20 আর -20 -40, ঠিক আছে? তো তো তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, 5,20,000 থেকে 5,00,000 বাদ দেবে, যেটা বেরোবে তার থেকে 40 বাদ দেবে, যেটা বেরোবে তার থেকে 20 বাদ দেবে, দেখবে -40 হবে। আর তুমি যদি আর এক ভাবে ভাবো, তুমি ইনভেস্ট করেছো 5,20,000, তার এগেনস্টে পেয়েছো কোনটা? এই 3টে টাকা, 5,40,000, 20,000 মানে 5,60,000। 5,20,000 দিয়ে 5,60,000 পেয়েছো, তার মানে কি তোমার প্রফিট হলো না লস হলো? 40,000 টাকা প্রফিট হয়েছে। আর কি বলেছি? প্রফিট হলে তাকে কি বলে? ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? আর একদিকে মাইনাস হলেও ক্যাপিটাল রিজার্ভ, তার মানে কি লিখবে? এটা ক্যাপিটাল রিজার্ভ। এই মাইনাসটা কেটে দেবো, তাহলে বোঝা গেল। এবার ব্যালেন্স শিট করব। তবে একটা কথা বলে দিই, এই অঙ্কে যে আমরা ব্যালেন্স শিটটা করব না, পুরো কোম্পানি আইনে যে ব্যালেন্স শিটের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এক্সামে যেই ব্যালেন্স শিট করতে হবে সেই ব্যালেন্স শিটটাই এখন থেকে প্র্যাকটিস করবো। অর্থাৎ শিডিউল 3, তোমরা 5th সেমিস্টারে কোম্পানি অ্যাকাউন্টস করেছো, ওখানে যেরকম ব্যালেন্স শিট ছিল এখানেও ঠিক সেরকমই ব্যালেন্স শিট করতে হবে। দেখো ব্যালেন্স শিটের ফরম্যাটটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, কোনো অসুবিধা নেই। তাই প্রথমে লিখেছি কনসোলিডেটেড ব্যালেন্স শিট, ঠিক আছে? তারপর লিখেছি অ্যাজ অন 31/3/13। তারপর লিখেছি পার্টিকুলার্স, এখানে লিখেছি নোট নাম্বার রুপিস, ঠিক আছে? তো প্রথমে কি লিখতাম দেখো, মনে করার চেষ্টা করো। প্রথমে লিখতাম ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে 1 নম্বর দিয়ে লিখতাম শেয়ার হোল্ডার ফান্ড। আশা করছি মনে পড়ছে, তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো, আগের সেমিস্টারে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করেছো, এই ফরম্যাটেই ব্যালেন্স শিট হতো। শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড দিয়ে তার আন্ডারে লিখবে, এ দিয়ে লিখবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ঠিক আছে? তো তারপর 2 নম্বর দিয়ে লিখবে তোমরা মাইনরিটি ইন্টারেস্ট, যেটা এই অঙ্কে নেই। বুঝতেই পারছো এই অঙ্কে মাইনরিটি ইন্টারেস্ট নেই, এটা ফুল হোল্ডিং। পার্শিয়াল হোল্ডিং এ মাইনরিটি ইন্টারেস্ট থাকে, ফুল হোল্ডিং এ মাইনরিটি ইন্টারেস্ট থাকে না, তাই এখানে ড্যাশ দেবো। আর একটা কথা কি বলেছিলাম, হোল্ডিং কোম্পানি যখন করব, হোল্ডিং কোম্পানিতে যখন কনসোলিডেটেড ব্যালেন্স শিট করব, সেখানে শেয়ার ক্যাপিটাল বলতে কোন শেয়ার ক্যাপিটালটা নেব? অনলি হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল নেব। এখানে হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত ছিল? অঙ্কে হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল 10,00,000 টাকা, তাই এখানে লিখবো 10,00,000।
আচ্ছা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত লিখবো দেখো, এই দেখো, তো 10 লাখ হয়ে গেল। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কোনটা লিখবো, দেখো রিজার্ভে কত ছিল, হোল্ডিং কোম্পানির রিজার্ভে ছিল 50,000 টাকা, আর সাবসেই কোম্পানির রিজার্ভ তো নেবো না, এটা পুরোপুরি হোল্ডিং কোম্পানি নিয়ে নিয়েছে। আর সারপ্লাস, হোল্ডিং কোম্পানির সারপ্লাস কত ছিল, 1 লাখ টাকা, আর সাবসেই কোম্পানির সারপ্লাস নেবো না, এটা হোল্ডিং কোম্পানি অলরেডি নিয়ে নিয়েছে। ঠিক আছে, শুধু 50 আর 1 লাখ কত নেবো, 1.5 লাখ টাকা হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এখানে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, শুধু হোল্ডিং কোম্পানির টাকাগুলো নিলাম, রিজার্ভের টাকা নিলাম আর সারপ্লাসের টাকা নিলাম, কিন্তু সাবসেই কোম্পানির টাকা নিইনি, নিতেও পারবো না। সাবসেই কোম্পানির যেই টাকাটা, ঠিক আছে, সেই টাকাটা সাবসেই কোম্পানি যত টাকা প্রফিট থাকবে সব তো হোল্ডিং কোম্পানি নিয়ে নেবে, কেননা পুরো পার্সেন্টেজই নিয়ে নিয়েছে। 3 নম্বর লিখতে হয় নন কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, এই অঙ্কে কিছু নেই, লিখবো না। 4 নম্বর দিয়ে লিখতে হয় কারেন্ট লাইবিলিটিস। তো এই অঙ্কে কারেন্ট লাইবিলিটির মধ্যে কি ছিল, ক্রেডিটার্স ছিল, তাই আন্ডারে লিখবো ক্রেডিটার্স। ঠিক আছে, তো কারেন্ট লাইবিলিটিস এর ক্রেডিটার্স তো টেট পেবেলের মধ্যে আসতো, টেট পেবেল আলাদা করে লিখলাম না, আস্তে আস্তে সব করব, আস্তে আস্তে শেখাচ্ছি। কারেন্ট লাইবিলিটি আন্ডারে ক্রেডিটার্স লিখলাম, ক্রেডিটার্স দুটো যোগ করে লিখবো, দেখো দুটো যোগ করবো কি করে, এখানে লিখবো এইচ এর 1 টাকা, এস এর 1 টাকা। এইচ এর কত ছিল, এইচ এর ছিল 2.5 লাখ, এস এর ছিল 60,000, টোটাল কত হচ্ছে 3,10,000। আর একটা জিনিস দেখো, এই যে এখানে যে কস্ট অফ কন্ট্রোল করলাম না, এখান থেকে কি বেরোলো, ক্যাপিটাল রিজার্ভ বেরোলো না, এটা ক্যাপিটাল রিজার্ভ কি কোম্পানির এক ধরনের লাইবিলিটি, ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে এক ধরনের লাইবিলিটি। এখানে লিখবো কোথায়, এই যে ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে এক ধরনের লাইবিলিটি। ঠিক আছে, এই লাইবিলিটি ব্যালেন্স শিটের কোথায় বসে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডে বসবে। কোথায় বসবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডে বসবে। কোথায় বসবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডে বসবে। তাহলে এই যে ক্যাপিটাল, এই যে এখানে করলাম না রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এখানেই তোমাকে ক্যাপিটাল রিজার্ভের টাকাটা বসিয়ে দিতে হবে। কত লিখবো যোগ দিয়ে, ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল তোমার 40,000 টাকা, এখানে লিখতে হবে 40,000। তাহলে 1,50,000 আর 40 যোগ করে কত হচ্ছে, 1,90,000। তা হয়ে গেল লাইবিলিটি সাইড। লাইবিলিটি সাইড টোটাল করে দাও, 10 লাখ আর 1 লাখ, 11,90,000 আর 10, 12 লাখ, 12 আর 3, 15 লাখ হচ্ছে টোটাল। ব্যালেন্স শিট টোটাল হচ্ছে 15 লাখ। এখানে লিখবো টোটাল। এবার অ্যাসেট সাইড করব, এদিকে দেখো রোমান 2 দিয়ে লিখছি অ্যাসেটস। কি লিখবো প্রথমে, নন কারেন্ট অ্যাসেটস, নাম্বার 1 দিয়ে লিখবো নন কারেন্ট অ্যাসেটস। এর আন্ডারে লিখবো কি, এ দিয়ে লিখবো টেনজিবল, লিখবো টেনজিবল ফিক্সড অ্যাসেটস। বি দিয়ে লিখবো ইনটেনজিবল ফিক্সড অ্যাসেটস। ঠিক আছে, কোশ্চেনে সানডি অ্যাসেটস বলেছিল, ঠিক আছে, কোশ্চেনে সানডি অ্যাসেটস বলেছিল 8,80,000 হোল্ডিং কোম্পানি, সাবসিডি কোম্পানি 6,20,000, তার মানে এটাকে টেনজিবল অ্যাসেটস ধরে নিচ্ছি। এটা 8,80,000 আর 6,20,000, তাহলে কত হচ্ছে 8 লাখ আর 6 লাখ, 14 লাখ, 14 আর 1, 15 লাখ টাকা হচ্ছে। ইনটেনজিবল অ্যাসেটস এর মধ্যে কি পড়ে, গুডউইল পড়ে, এই অঙ্কে গুডউইল নেই তাই লিখবো না। ঠিক আছে, 2 দিয়ে লিখতে হয় কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট নেই, তোমরা বলতে পারে ইনভেস্টমেন্ট, অ্যাসেটস এর মধ্যে ইনভেস্টমেন্ট পার্ট পড়ে, যেহেতু ইনভেস্টমেন্ট এই অঙ্কে আসবে না তাই আর নেওয়া হলো না। তাহলে দেখো ব্যালেন্স শিট মিলে গেল, টোটাল হলো 15 লাখ টোটাল। একটু ব্যালেন্স শিটটা বুঝতে অসুবিধা হলো পোস্টিং গুলো, কারণ আগের ব্যালেন্স শিট গুলো করতে কতটা ইজি লাগলো, এগুলো অসুবিধা হবে না, আরো তো অনেকগুলো অঙ্ক করবো তখন বুঝিয়ে যাবে। তা আশা করি অঙ্কটা কিছুটা বোঝা গেল।
এবার তোমাদের বইয়ের একটা অঙ্ক করে, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে কিরকম ধরনের কোশ্চেন এক্সামে দিতে পারে। দেখো কোন বইটা করছি, তোমাদেরই বই, ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ডক্টর জয়ন্ত ঘোষের বই, ঠিক আছে, এই বই দিয়ে অঙ্কটা করাচ্ছি। দেখো কোশ্চেনটা, দেখো তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 1 নম্বর কোশ্চেনটা তোমাদের বইয়ের অঙ্ক। এক্সামে কিন্তু এই ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে, আগের ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে না, এই ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে, ঠিক আছে। সেই অনুযায়ী একটা করাচ্ছি। তাই কি লিখেছে, ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অন 31 মার্চ 2019, এই ডেটের ব্যালেন্স শিট দিয়েছে। এই দেখো এইচ লিমিটেডের একটা ঘর দিয়েছে, একটা এস লিমিটেডের একটা ঘর দিয়েছে, ঠিক আছে তো, একটা এইচ লিমিটেড ঘর দিয়েছে, একটা এস লিমিটেড ঘর দিয়েছে। আর তোমরা যখন অঙ্ক করবে একটা জিনিস লক্ষ্য করবে, প্রথমে না সবসময় হোল্ডিং কোম্পানির ঘরটাই দেবে, আর পরে সাবসিডি কোম্পানির ঘরটা দেবে। তো এখানে দেখো কি লেখা আছে, ব্যালেন্স শিটের ফরম্যাট, এই ফরম্যাটে ব্যালেন্স শিট হতো, সেই ফরম্যাটে দিয়েছি ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। 1 নম্বর দিয়ে লিখেছি শেয়ার হোল্ডার ফান্ড, তারপর লেখা আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইন শেয়ারস, ঠিক আছে, 10 ইচ, অর্থাৎ এখানে 10,000টা শেয়ার, এখানে 5,000টা শেয়ার। নন কারেন্ট লাইবিলিটির মধ্যে কি থাকে, লং টার্ম লোন থাকে। সেই লং টার্ম লোন কি বলেছে, হোল্ডিং কোম্পানির এত লোন ছিল, সাবসিডি কোম্পানি এত লোন ছিল। কারেন্ট লাইবিলিটি স্টেট পেবেল হচ্ছে 60-30, টোটাল বলে দিয়েছে। অ্যাসেটস আর নন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। দেখো এতই নন কারেন্ট অ্যাসেট, তোমরা কি লিখতে, প্রথমে লিখতে ফিক্সড অ্যাসেটস, তাই তো, প্রথমে লিখতে তোমরা কি লিখতে, ফিক্সড অ্যাসেটস। দেখো বর্তমানে ডেটটা বলেছি, এই দেখো নিচে লেখা আছে, কি লেখা আছে, দ্য টার্ম ফিক্সড অ্যাসেট ইন দ্য ব্যালেন্স শিট হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য টার্ম property plant and property by amending the serial 3 division 1 void notification dated 11th October 2018। মানে বর্তমানে কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, ফিক্সড অ্যাসেটের পরিবর্তে বর্তমানে লেখা হয় প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এবং তোমরা এটাই লিখবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ঠিক আছে। ফিক্সড অ্যাসেট এখন আর লেখা হয় না, লেখা হয় কি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এর আন্ডারে বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এত টাকা, ইনভেস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে, এত টাকা, কারেন্ট অ্যাসেট দিয়েছে এত টাকা। এবার দেখো, তো ব্যালেন্স শিটের ডেট তো দিয়ে দিয়েছে, এবার তোমার প্রথম টার্গেট হচ্ছে তোমাকে খুঁজতে হবে এখানে শেয়ার পারচেস করেছে কোন ডেটে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি তো ইনভেস্ট করেছে, কোন ডেটে ইনভেস্ট করেছে। এখানে বলেছে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার ইন এস লিমিটেড অন 31 মার্চ 2019, এই ডেটে ইনভেস্ট করেছে 31 মার্চ 2019। আমার কাছে 31 মার্চ 2019 কি ছিল, ব্যালেন্স শিট ছিল, অর্থাৎ ব্যালেন্স শিটের ডেটেই ইনভেস্ট করেছে, অর্থাৎ আগের মেথডটাই হচ্ছে, ঠিক আছে তো। আর একটা কথা বলে দিই, এবার দেখতে হবে, এটা প্রথম কাজ তো এটা করবো, সেকেন্ড কাজ আমার কি, সেকেন্ড কাজ হচ্ছে পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং বের করা, অর্থাৎ 50% যদি ক্রস না করে তাহলে তার হোল্ডিং কোম্পানি করার মানেই হয় না। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে কত পার্সেন্ট হোল্ড করেছে। এবার দেখা যাক হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার কিনেছে। কয়েকটা কথা বলেছি, ইম্পর্টেন্ট কথা, মন দিয়ে শোনো। এই যে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি শেয়ার কেনে, তার মানে কি এই টাকাটা কোথায় লেখা থাকে, ইনভেস্টমেন্টেই থাকবে লেখা। তা তোমরা যখনই পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং করবে না, সবসময় ইনভেস্টমেন্টের মধ্যে টাকাটা খোঁজার চেষ্টা করো, ইনভেস্টমেন্টের মধ্যেই শেয়ারটা লেখা থাকে। এই দেখো ইনভেস্টমেন্ট অ্যাসেটে থাকে, অ্যাসেটে দেখো ইনভেস্টমেন্ট লেখা আছে, কত শেয়ার আছে, 5,000টা শেয়ার। কতগুলো শেয়ার কিনেছে, 5,000টা শেয়ার, কোন কোম্পানির, এস কোম্পানির, এস কোম্পানির 5,000টা শেয়ার কিনেছে। তো দেখো এখানে এবার তোমাকে খুঁজতে হবে কতগুলো শেয়ার কিনেছে হোল্ডিং কোম্পানি, 5,000টা শেয়ার কিনেছে, কোন কোম্পানির কিনেছে, সাবসিডি কোম্পানির। এবার তোমাকে খুঁজতে হবে সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত ছিল। এই দেখো সাবসিডি কোম্পানি তার শেয়ার ক্যাপিটাল দেখো, এই যে শেয়ার ক্যাপিটাল কত ছিল, 50,000 টাকা। 10 দিয়ে ভাগ করলে কত হয়, 5,000টা শেয়ার, মানে ওর 5,000টা শেয়ার ছিল, 5,000টা শেয়ারই কিনে নিয়েছে, ঠিক আছে। তো চলো এবার এক একটা করে করছি। প্রথমে আমাকে কি করতে হবে, ওই লাইন ডায়াগ্রাম সাজাতে হবে, লাইন ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রামটা সাজালাম। ব্যালেন্স শিটের ডেট ছিল কবে, 31/3/19, ঠিক আছে। আর 31/3/19 যদি ব্যালেন্স শিট ডেট হয়, তাহলে ওপেনিং ডেট কত ছিল, 1/4/18, ঠিক আছে তো। তাহলে কি বলেছিল, এবার দেখতে হবে শেয়ার পারচেস করেছে কোন ডেটে, শেয়ার পারচেস করেছে ব্যালেন্স শিটের ডেটে, তাহলে কি লিখবো, এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ এস লিমিটেড, কতগুলো শেয়ার কিনেছিল,
5000 শেয়ার কিনেছিল, ঠিক আছে তো। আর আমি কি বলেছিলাম, যেদিন শেয়ার পারচেস করে সেই দিনেই আমার কস্ট অফ কন্ট্রোল করতে হয়, তাই এখানে লিখবো কস্ট অফ কন্ট্রোল, ঠিক আছে। তাই এই দিনে লিখবো কস্ট অফ কন্ট্রোল। আর একটা কথা বলেছিলাম, যেদিন শেয়ার পারচেস করব সেই দিন বা তার আগে যদি কোনো প্রফিট ক্রিয়েট হয় তাকে বলে ক্যাপিটাল প্রফিট, এটাকে লিখবো ক্যাপিটাল প্রফিট। এরই আর একটা নাম কি বলে, প্রি অ্যাকুইজিশন। একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রতিটা অঙ্ক একই ধাঁচে হচ্ছে, একই ধাঁচে। আচ্ছা, পরেরটা কি লিখবো, পরেরটার নাম লিখবো পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং। প্রথমে হোল্ডিং কোম্পানিটা বের করব। হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার পারচেস করেছিল, 5000 শেয়ার পারচেস করেছিল। কোন কোম্পানির, সাবসিডিয়ারি কোম্পানির। 5000টা শেয়ার কিনেছিল সাবসিডি কোম্পানি। সাবসিডি কোম্পানির শেয়ার কতগুলো ছিল, 5000টা শেয়ারই ছিল, ইন্টু 100, তাহলে কত হলো, 100%, তো ফুল হোল্ডিং বেরিয়ে গেল। এইবার কাজ কি, এবার তো ব্যালেন্স শিট করবোই। আর আমি কি বলেছিলাম, প্রতিটা অঙ্কে তোমাকে কস্ট অফ কন্ট্রোল বের করতে হবে, তো চলো কস্ট অফ কন্ট্রোলটাও বের করে নিই আগে। তো এখানে লিখবো কস্ট অফ কন্ট্রোল, ঠিক আছে। কস্ট অফ কন্ট্রোলকে আমরা কি বলতাম, কস্ট অফ কন্ট্রোল আর একটা নাম ইনভেস্টমেন্ট। তাহলে বলো, হোল্ডিং কোম্পানি কত টাকা ইনভেস্ট করেছিল সাবসিডি কোম্পানিতে। হোল্ডিং কোম্পানি 50,000 টাকা ইনভেস্ট করেছিল, তাই লিখবো ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। কত টাকা, 50,000 টাকা ইনভেস্ট করেছিল সাবসিডি কোম্পানিতে। কত টাকা ইনভেস্ট করেছিল, 50,000 টাকা ইনভেস্ট করেছিল সাবসিডি কোম্পানিতে। এবার দেখো, এই 50,000 টাকা ইনভেস্ট করলো না হোল্ডিং কোম্পানি, তো হোল্ডিং কোম্পানি চিন্তা ভাবনা করবে এই 50,000 টাকা ইনভেস্ট করাতে আমার প্রফিট হলো না লস হলো, ঠিক আছে তো। তো দেখো, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিতে 50,000 টাকা ইনভেস্ট করলো, ঠিক আছে। এই 50,000 টাকা ইনভেস্ট করে তার বদলে সাবসিডি কোম্পানি কি কি পেয়েছে, ওর ক্যাপিটালটা পুরো নিয়ে নিয়েছে। এই 50,000 টাকা যে সাবসিডি কোম্পানি ক্যাপিটাল ছিল, পুরো ক্যাপিটালটাই নিয়ে নেবে যেহেতু ফুল হোল্ডিং। আচ্ছা, আর কি নেবে, আর কি নেবে, প্রফিট ছিল কিছু না, প্রফিটে কিছু ছিল না, তাহলে শুধু 50,000 টাকারই নেবে, আর কিছু নিতে পারবে না, ঠিক আছে। তাহলে 50,000 টাকা ইনভেস্ট করে 50,000 টাকাই নিয়ে নিয়েছে, ঠিক আছে তো। তার মানে কোনো লাভও হলো না, লোকসানও হলো না, তার মানে এখানে গুডউইল ক্যাপিটাল এসব কিছুই বেরোবে না। তাহলে কি লিখবে এখানে, মাইনাস দিয়ে লিখবো ফেস ভ্যালু অফ শেয়ারস, 50,000 টাকা, কিছুই বেরোলো না। এবার জাস্ট আমাকে কি করতে হবে, এবার আমাকে ব্যালেন্স শিট করতে হবে, ঠিক আছে তো। এবার ব্যালেন্স শিট করবো, ব্যাস ব্যালেন্স শিট করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। আর ব্যালেন্স শিট করবো পুরো নিউ ফরম্যাটে। এবার দেখো, দাগটা কেটে নিলাম, এবার ব্যালেন্স শিটে অঙ্কটা পুট করবো। এবার ব্যালেন্স শিটটা করবো, দেখে নাও। প্রথমে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে। এখানে লিখতে হয় নোট নাম্বার, এখানে লিখবো রুপিস, উপরে লিখবো কনসোলিডেটেড ব্যালেন্স শিট, অফ এইচ লিমিটেড। কার করছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, এইচ লিমিটেড। তার পাশে লেখো অ্যান্ড ইটস সাবসিডিয়ারি and its subsidiary of S Limited as on 31/3/19, এটা লিখে নিতে হবে। এবার তো ফরম্যাট জানি আমরা কি লিখতে হবে। এবার ফরম্যাটে কি লিখবো, প্রথমে লিখবো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। এবার এর আন্ডারলাইন করে, আন্ডারলাইন দিয়ে লিখবো, 1 নম্বর দিয়ে লিখবো শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে।
তার নিচে 2 দিয়ে লিখবো সরি এটা ভুল হয়ে গেছে, 1 নম্বরে শেয়ার ক্যাপিটাল না, 1 নম্বরে লিখতে হবে শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে? তো এর আন্ডারে এ দিয়ে লিখতে হবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখতে হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এবার তার নিচে লিখবো 2 নম্বর দিয়ে লিখবো মাইনরিটি ইন্টারেস্ট, 3 নম্বর দিয়ে লিখবো নন কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? এবার এই অঙ্কে নন কারেন্ট লাইবিলিটি ছিল, আগের অঙ্কে যেমন নন কারেন্ট লাইবিলিটি ছিল না, এই অঙ্কে নন কারেন্ট লাইবিলিটি ছিল। তো নন কারেন্ট লাইবিলিটির মধ্যে যেই আইটেমটা তোমরা পাবে সেটা হচ্ছে লং টার্ম বড়োইং, এখানে সেই আইটেমটাই বলেছে। কি লিখবো এর আন্ডারে? লং টার্ম বড়োইং। লং টার্ম বড়োইং মানে যদি কোনো লোন ফোন নেয়, বড় ধরনের লোন, মানে ডিবেঞ্চারটাই থাকে সাধারণত এর মধ্যে। 4 নম্বর লেখো কারেন্ট লাইবিলিটিস, এর মধ্যে পাবে কি ট্রেড পেয়েবেল, এবার টু টু দিয়ে লিখবো কি অ্যাসেটস, লাইবিলিটি সাইড কমপ্লিট হয়ে গেল, এবার জন্য অ্যাসেটসে চলে এসেছি। অ্যাসেটস এর আন্ডারে 1 নম্বর দিয়ে লিখবো, নাম্বার 1 দিয়ে লিখবো নন কারেন্ট অ্যাসেটস, মানে অ্যাসেট তো দুটো ভাগ, একটা নন কারেন্ট অ্যাসেটস একটা কারেন্ট অ্যাসেটস, তাই প্রথমে লিখবো নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস। এবার নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে যে আইটেমটা লিখবে, যে নতুন হয়েছে, আগে যেমন ফিক্স অ্যাসেট ছিল এখন হয়ে গেছে ওটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা হয়ে গেছে। 2 দিয়ে লিখবো কারেন্ট অ্যাসেটস, এর আন্ডারে লিখবো ট্রেড রিসিভেবল, তো ব্যালেন্স শিটের ফরম্যাট সাজানো হয়ে গেল। এবার এক একটা করে ভ্যালুগুলো পুট করব। কি বলেছিলাম? হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটালটাই শুধু নেব, সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটাল নেব না। তো হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত দেখতে পাচ্ছি আমরা অঙ্কে? হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল আমরা অঙ্কে দেখতে পাচ্ছি 1,00,000 টাকা, তা এখানে আমরা 1,00,000 টাকা বসিয়ে দেবো, ঠিক আছে তো? তারপরে দেখো তোমরা তো ফাইনাল অ্যাকাউন্ট শিখেছিল, ওখানে কি করতে? নোটস টু অ্যাকাউন্টস করতে না, তাই তো? এখানে লিখতে হবে, দাগ দিয়ে দিলাম, তারপরে লিখতে হয় নোটস টু ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। কি লিখবো? নোটস টু ফাইনান্সিয়াল স্টেটমেন্টস। প্রথমে লিখবো 1 নম্বর দিয়ে লিখবে কি এখানে লং টার্ম বড়োইং লিখবে, ঠিক আছে? লং টার্ম বড়োইং। দেখো এবার যদি জিজ্ঞাসা করো কেন লং টার্ম এতগুলো থাকতে, আমি শুধু লং টার্ম বড়োইং এরই কেন নোট করলাম? দেখো এখানে লং টার্ম বড়োইং আমাকে টাকা লিখতে হবে, টোটাল টাকাটা লং টার্ম বড়োইং লিখতে হবে। এখানে হোল্ডিং কোম্পানিরও লং টার্ম বড়োইং ছিল, আবার সাবসিডি কোম্পানিরও লং টার্ম বড়োইং ছিল, তাই তো? তাই জন্য আমাকে দুটো কোম্পানির লং টার্ম বড়োইং মিলিয়ে মোট যত টাকা হয়েছে সেটা এখানে লিখবো, ঠিক আছে? এই জন্য আলাদা করে ইন্ডিভিজুয়ালি নোটে দেখাবো, তারপর নোটে যেই টোটাল অ্যামাউন্টটা হবে সেটা এখানে বসাবো। দেখো কি ছিল? 10% ডিবেঞ্চার ছিল, 20,000 টাকা, ঠিক আছে? আর কত ছিল? 8% ডিবেঞ্চার ছিল, 40,000 টাকা। কত হচ্ছে? 20 আর 40 যোগ করে হচ্ছে তোমার 60,000 টাকা। তাহলে বুঝতে পারলে?
এই যে দুটো আইটেম ছিল লং টার্ম বরোইং এর মধ্যে দুটো আইটেম, আমি ওখানে লং টার্ম বরোইং লিখলাম না, লং টার্ম বরোইং এর ব্র্যাকেটে তুমি কি লিখতে? ডিবেঞ্চার লিখতে। কোন ডিবেঞ্চার লিখতে? 10% না 8%? তো আমার সমস্যা হতো, এই জন্যই আমাকে এখানে নোট করে দেখাতে হলো। তাহলে কত হচ্ছে? 60,000 টাকা। শুধু ব্র্যাকেটে নোট নাম্বার 1 লিখে দেবে, লং টার্ম বরোইং এর ব্র্যাকেটে এখানে লিখবে নোট নাম্বার 1। টেট পেবেল, দেখো কোশ্চেনে কত ছিল টেট পেবেল? টেট পেবেল দেখো, হোল্ডিং কোম্পানি ছিল 60,000 টাকা আর সাবসিডি কোম্পানি ছিল 30,000 টাকা। তাহলে 60 আর 30 যোগ করে কত হচ্ছে? 90,000 টাকা। তো হয়ে গেল, টোটাল করে দাও। দেখো 1,60,000 আর 90 মানে 2,50,000। লাইবিলিটি সাইড টোটাল হয়ে গেল 2,50,000। এবার দেখো অ্যাসেট সাইড করছি, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। দেখো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের হোল্ডিং এর ছিল 80,000 টাকা আর সাবসিডি ছিল 75,000 টাকা। টোটাল হচ্ছে কত? 1,55,000। তারপর হচ্ছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল হোল্ডিং এর কত ছিল? 70,000 আর সাবসিডি কত ছিল? 25,000। তার কত হচ্ছে? 95,000। যোগ করে দেবো, 1,55,000 5, 1,60,000 আর 90, 2,50,000। এখানে লিখে দিলাম টোটাল, এখানে লিখে দিলাম টোটাল। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করি বোঝা গেল কিভাবে করতে হলো। দেখো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা বাড়িতে করবে। কি আছে? ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ দ্য এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অ্যাট 31st March 2018। ঠিক আছে, ব্যালেন্স শিট দেখো, এটা লাইবিলিটি সাইড, এদিকে অ্যাসেট সাইড দিয়েছে। শেয়ার ক্যাপিটাল হোল্ডিং কোম্পানি 10 লাখ, সাবসিডি কোম্পানি 4 লাখ। একটা শেয়ারের দাম 100 টাকা করে। ঠিক আছে, রিজার্ভ দিয়েছে 3 লাখ আর হোল্ডিং এর দিয়েছে 3 লাখ, সাবসিডি দিয়েছে 1 লাখ। কারেন্ট লাইবিলিটিস হোল্ডিং এর দিয়েছে 2 লাখ আর সাবসিডি দিয়ে 50,000। টোটাল 15 লাখ, এটা 5,50,000। অ্যাসেট সাইড বলছে সানডি অ্যাসেট ছিল 9,80,000 আর হোল্ডিং কোম্পানি আর সাবসিডি কোম্পানি ছিল 5,50,000। এখানে বলছে ইনভেস্টমেন্ট ইন 4,000 শেয়ার্স অফ এস লিমিটেড, ব্র্যাকেটে বলেছে 31/3/18, অর্থাৎ শেয়ারটা কোন দিন পারচেস করেছে? 31/3/18, এই ডেটে শেয়ার পারচেস করেছে, অর্থাৎ ব্যালেন্স শিটের ডেটে শেয়ার পারচেস করেছে। প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট, সিবিএস। এতক্ষণ শেখালাম একই অঙ্ক, এটা জাস্ট হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, আগের অঙ্কগুলো যা করালাম সেই অঙ্ক করবে, কিন্তু ব্যালেন্স শিটটা তোমরা নিউ ফরম্যাটে করবে। আচ্ছা ঠিক আছে, এইবার যেটা বলছি, এতক্ষণ তো ফুল হোল্ডিং করালাম ব্যালেন্স শিট ডেটের, এবার করব শেয়ার পারচেস হবে ব্যালেন্স শিট ডেটে, কিন্তু পার্শিয়াল হোল্ডিং করব। ঠিক আছে, তো দেখো অঙ্কটা, দেখো 7 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে? ব্যালেন্স শিট দিয়েছে, ডেট দিয়েছে অ্যাজ অ্যাট 31/3/16, এইদিকে লাইবিলিটি, এইদিকে অ্যাসেটস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোল্ডিং এর বলেছে 10 লাখ আর সাবসিডি বলেছে 4 লাখ। ঠিক আছে তো? আচ্ছা, রিজার্ভ বলেছে হোল্ডিং এর 3 লাখ আর সাবসিডি বলেছে 1 লাখ। কারেন্ট লাইবিলিটি হোল্ডিং এর বলেছে 2 লাখ আর সাবসিডি বলেছে 40,000। টোটাল 15 লাখ আর 5,40,000। অ্যাসেট সাইড বলছি, সানডি অ্যাসেটস ছিল হোল্ডিং এর 11 লাখ আর সাবসিডি ছিল 5,40,000। আর ইনভেস্টমেন্ট ইন শেয়ার বলেছে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড। ঠিক আছে, সাবসিডি কোম্পানি ইনভেস্ট করেছে 32,000 শেয়ার 31/3/16, অর্থাৎ কোন দিন শেয়ারটা পারচেস করেছে? 31/3/16তে শেয়ার পারচেস করেছে। কত টাকা? 4 লাখ টাকা। দেখো আমার ব্যালেন্স শিটের ডেট ছিল 31/3/16, শেয়ার পারচেসও করেছে 31/3/16, তার মানে কোন ডেটে শেয়ার পারচেস করেছে? ব্যালেন্স শিটের ডেটে শেয়ার পারচেস করেছে। আমাকে এখান থেকে প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট বের করতে বলেছে। দেখো প্রথমে আমরা কি করব? প্রথমে যেই বলেছিলাম লাইন ডায়াগ্রাম করে নেব। দেখো ব্যালেন্স শিটের ডেট কত ছিল তোমরা দেখতেই পাচ্ছ, 31/3/16 ছিল ব্যালেন্স শিটের ডেট। আর তাহলে শুরু হয়েছিল কবে? 1/4/15, এটা পুরো একটা বছর হলো। এবার শেয়ার পারচেস করেছে কোন দিন? 31/3/16তেই। তাহলে কি লিখবো? এই কথাটা লিখবো, এইচ লিমিটেড হোল্ডস, হোল্ডস অ্যাকোয়ার্ড ইনভেস্টমেন্ট, সব একই কথা। এইচ লিমিটেড হোল্ডস শেয়ারস অফ এস লিমিটেড। ঠিক আছে, কতগুলো শেয়ার? 32,000 শেয়ারস। তার মানে এই তারিখে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি শেয়ার হোল্ড করছে কতগুলো শেয়ার? 32,000 শেয়ারস। আর আমি কি বলেছিলাম?
যেদিন শেয়ার পারচেস করব সেই দিন আমরা কস্ট অফ কন্ট্রোল করব, আর যেদিন শেয়ার পারচেস করব তার আগের প্রফিটটাকে কি বলে, সেই দিন বা তার আগের প্রফিটটাকে বলে ক্যাপিটাল প্রফিট। এরই আর একটা নাম প্রি অ্যাকুইজিশন। ঠিক আছে, এরপরে আমার কাজটা কি, পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং বের করা। এর পরের কাজই হচ্ছে আমার পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিংটা বের করে নেওয়া। তো পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং কি করব, প্রথমে হোল্ডিং কোম্পানির করব। হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার কিনেছে তোমরা দেখতেই পাচ্ছ, হোল্ডিং কোম্পানি 32,000টা শেয়ার কিনেছে সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে 32,000টা শেয়ার লিখবো কার, সাবসিডিয়ারি কোম্পানি। এবার দেখতে হবে সাবসিডিয়ারি কোম্পানির কতগুলো শেয়ার ছিল। এই দেখো এখানে কত দেখতে পাচ্ছ, 4 লাখ দেখতে পাচ্ছ, এক একটা শেয়ারের দাম 10 টাকা, তার মানে কতগুলো শেয়ার ছিল, 40,000টা শেয়ার ছিল। মানে সাবসিডিয়ারি কোম্পানি 40,000টা শেয়ার ছিল, যার মধ্যে হোল্ডিং কোম্পানি 32,000টা শেয়ার নিয়ে নিয়েছে, তাই তো। কতগুলো শেয়ারের মধ্যে 32,000 নিয়েছে, 40,000-এর মধ্যে 32,000 নিয়েছে, ইন্টু 100 কত হচ্ছে 80%। তাহলে কত পার্সেন্ট হোল্ড করছে, 80% হোল্ড করছে, মানে হোল্ডিং কোম্পানি 80% নিয়ে নিচ্ছে, আর মাইনরিটি পোর্শন হবে কত, 100 থেকে তোমরা 80 বাদ দাও, 20%, বাকি 20% হচ্ছে মাইনরিটি, এটাকে লিখবো মাইনরিটি। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমি কি বলেছিলাম, প্রতিটা অঙ্কে হোল্ডিং কোম্পানির প্রতিটা অঙ্কে কস্ট অফ কন্ট্রোল করতেই হবে, কিন্তু মাইনরিটি ইন্টারেস্ট করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কি হোল্ডিং, ফুল হোল্ডিং না পার্শিয়াল হোল্ডিং। যদি পার্শিয়াল হোল্ডিং হয় তাহলে মাইনরিটি ইন্টারেস্ট করবো, আর যদি পার্শিয়াল হোল্ডিং না হয় তাহলে মাইনরিটি ইন্টারেস্ট করবো না। এই অঙ্কটা পার্শিয়াল হোল্ডিং, তার মানে মাইনরিটি ইন্টারেস্ট করতে হবে, আর কস্ট অফ কন্ট্রোল তো করতেই হয়। দেখো কি করছি, এখানে লিখছি কস্ট অফ কন্ট্রোল, নেক্সট ওয়ার্কিং সেটা, আর এই পাশে লিখবো মাইনরিটি ইন্টারেস্ট। একসাথে দুটো করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে তো, এই জন্য একসাথে করলাম। এইবার তোমাকে বলতে হবে মাইনরিটি কত পার্সেন্ট, মাইনরিটি কত পার্সেন্ট, 20%, ঠিক আছে তো, মাইনরিটি 20%। আর হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কত পার্সেন্ট কন্ট্রোল করছে, 80%। এটাই হচ্ছে কস্ট অফ কন্ট্রোল, তার মানে কস্ট অফ কন্ট্রোলটাই হচ্ছে হোল্ডিং কোম্পানি পার্সেন্টেজটা, আর মাইনরিটি ইন্টারেস্ট তো দেখলে 20%, তার মানে কি আমরা বলতে পারি 80%টাই কস্ট অফ কন্ট্রোল। হ্যাঁ, আমরা বলতে পারি এই 80%টা যে হোল্ডিং কোম্পানি যে পার্সেন্টেজটা সেটাকেই কস্ট অফ কন্ট্রোল বলে, অর্থাৎ হোল্ডিং কোম্পানি কত পার্সেন্ট কন্ট্রোল করছে, 80%। ঠিক আছে, এবার কস্ট অফ কন্ট্রোল কি করে করব, কস্ট অফ কন্ট্রোলের আরেকটা নাম কি বলেছিলাম, ইনভেস্টমেন্ট। তাই দেখো কি লিখবো এখানে, ইনভেস্টমেন্ট। ঠিক আছে তো, কোথায় ইনভেস্ট করেছে, শেয়ারে। শেয়ারে কত টাকা লাগিয়েছে, এই অঙ্কটা বলছে শেয়ারে 4 লাখ টাকা লাগিয়েছে, শেয়ারে 4 লাখ টাকা লাগিয়েছে, ঠিক আছে তো, মাইনাস হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি 4 লাখ টাকা দিয়ে তার বদলে কি পেয়েছে, হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি থেকে কি নিয়েছে, বলছে সাবসিডিয়ারি কোম্পানির যত শেয়ার ছিল, কত শেয়ার ছিল, 4 লাখ টাকার শেয়ার ছিল, 4 লাখ টাকার শেয়ার ছিল, তার 80% ও নিয়ে নিচ্ছে, সব নিচ্ছে না, 80%। তাই কি লিখবে এখানে, ফেস ভ্যালু অফ শেয়ারস, ফেস ভ্যালু অফ শেয়ারস কি লিখবো, 4 লাখের 80% নিচ্ছে, মানে কত, 4-32, 3,20,000। এইভাবে ভাবতে পারো, বা অন্যরকম যদি আরেকটা যদি ভাবো তাহলে কি হচ্ছে, দেখো হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার পারচেস করেছে, হোল্ডিং কোম্পানি 32,000টা শেয়ার পারচেস করেছে, কতগুলো শেয়ার পারচেস করেছে, 32,000টা শেয়ার, তার মানে 32,000টা শেয়ারই নিচ্ছে, এক একটা শেয়ারের দাম কত করে ছিল, 10 টাকা করে। তা তুমি এটাও লিখতে পারো 32,000টা শেয়ার 10 টাকা করে, 3,20,000। দুটোই মাথায় রাখতে হবে, ঠিক আছে, একটা মাথায় রাখলে হবে না, দুটোই মাথায় রাখতে হবে, কারণ কোনো কোনো জায়গায় এই 80% তোমার কাজ হবে না, কখনো কখনো তোমাকে এটাও মাথায় রেখে চলতে হবে। হয়ে গেল, তার মানে একটা জিনিস ভাবো, সাবসিডিয়ারি কোম্পানির কাছে মোট কত শেয়ার ছিল, 40,000টা শেয়ার ছিল, যার মধ্যে 32,000টা শেয়ার হোল্ডিং কোম্পানি নিয়ে নিয়েছে, তার মানে আছে কতগুলো শেয়ার, আর 8,000টা শেয়ার। সেই 8,000টা শেয়ারটা কি মাইনরিটি, তাই তো। তাই এই দিকে লিখবো ভ্যালু অফ শেয়ারস নট ইয়েট টেকেন, কি লিখবো, ভ্যালু অফ শেয়ারস নট ইয়েট টেকেন, কত হবে, ওই 8,000টা শেয়ার 10 টাকা করে, 80,000 টাকা। আশা করি বোঝা গেল ব্যাপারটা।
সাবসিডিয়ারি কোম্পানির কাছে টোটাল 40,000টা শেয়ার ছিল, যার মধ্যে 32,000টা শেয়ার হোল্ডিং কোম্পানির, বাকি 8,000টা শেয়ার আদার্স মানে মাইনরিটি। তাই এখানে 8,000 ইন্টু 10 80,000, এখানে 32,000 ইন্টু 10 3,20,000। এরপরে যেই ওয়ার্কিংসটা তোমাকে করতেই হবে সেটা কি করতে হবে, তোমাকে বের করতে হবে প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ, কারণ আগের ওয়ার্কিংসটা পুরো কমপ্লিট হয়নি, আগের ওয়ার্কিংসটা কমপ্লিট করতে একটা ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনটা আমি বের করে নিচ্ছি। প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ এস লিমিটেড, অর্থাৎ আমরা কি বের করছি, সাবসিডিয়ারি কোম্পানির প্রফিট আর রিজার্ভ কত। ঠিক আছে, এই অঙ্কে তুমি দেখো সাবসিডি কোম্পানির প্রফিট কোনো বলেনি, সাবসিডি কোম্পানির রিজার্ভ বলেছে কত, 1,00,000 টাকা, তাই তো। তো সাবসিডি কোম্পানির রিজার্ভ কত বলেছে, 1,00,000 টাকা। এই যে সাবসিডি কোম্পানির রিজার্ভ যে 1,00,000 টাকা বলেছে, এই 1,00,000 টাকার মধ্যে কিছুটা হোল্ডিং কোম্পানির আছে, কিছুটা সাবসিডি কোম্পানির আছে। এই যে সাবসিডি কোম্পানি যে 1,00,000 টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে হোল্ডিং কোম্পানি তো 80% নিয়ে যাবে, তাই না, হোল্ডিং কোম্পানি তো 80% নিয়ে যাবে, আর বাকি 20% কার, বাকি 20% হচ্ছে সাবসিডি কোম্পানির। তাহলে 1,00,000-এর 80% কত হচ্ছে, 80,000, আর এটা 20,000। এবার প্রশ্ন হলো, এই প্রফিটটা 1,00,000 টাকা আমরা কোথা দিয়ে পেলাম, এই প্রফিটটা 1,00,000 টাকা আমরা ব্যালেন্স শিট থেকে পেলাম, তাই তো। তো আমি কি বলেছিলাম, যেদিন শেয়ার পারচেস করব সেই দিন, যেদিন শেয়ার পারচেস করব সেই দিন বা তার আগে কোনো প্রফিট থাকলে তাকে কি বলে, ক্যাপিটাল প্রফিট। তো এই 1,00,000 টাকা প্রফিট কোথায় ছিল, ব্যালেন্স শিটে ছিল, অর্থাৎ যেদিন শেয়ার পারচেস করেছি সেই দিনই এই প্রফিট ছিল। তাহলে এই প্রফিটটাকে কি আমরা বলতে পারি, এটা ক্যাপিটাল প্রফিট। হ্যাঁ, এই প্রফিটটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল প্রফিট। আবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও, যেদিন আমরা শেয়ার পারচেস করি সেই দিনে যদি কোনো প্রফিট হয় বা তার আগের প্রফিট হলে তাকে ক্যাপিটাল প্রফিট বলে। শেয়ারটা পারচেস করেছি কোন ডেটে, ব্যালেন্স শিটের ডেটে, তো ব্যালেন্স শিট থেকেই তো প্রফিটটা তুললাম, তাহলে এটা তো ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, যেদিন শেয়ার পারচেস করব সেই দিনের কোনো প্রফিট বা তার আগের কোনো প্রফিট হলে তাকে ক্যাপিটাল প্রফিট বলে। শেয়ার পারচেস করেছি ব্যালেন্স শিটের ডেটে, আর ব্যালেন্স শিট ডেটের থেকেই আমি প্রফিটটা তুলেছি, তাই এটা ক্যাপিটাল প্রফিট। তো এই ক্যাপিটাল প্রফিট যে 1,00,000 টাকা হলো, তার মধ্যে কিছু পোর্শন হোল্ডিং কোম্পানি, কিছু পোর্শন সাবসিডি কোম্পানির। তাহলে সাবসিডি কোম্পানির কত, 20,000 টাকা, হোল্ডিং কোম্পানির 80,000 টাকা। এই যে সাবসিডি কোম্পানি যে 20,000 টাকা, ঠিক আছে, এটা কোথায় চলে যাবে, এটা তোমার চলে যাবে মাইনরিটিতে। ঠিক আছে, আর এই যে 80,000 টাকা, এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে কস্ট অফ কন্ট্রোলে। এবার তুমি যদি বলো কেন কস্ট অফ কন্ট্রোলে গেল, এটা তো নয় মাইনরিটি কেন গেল, বোঝা গেল 20% মানে মাইনরিটি গেল, কিন্তু 80%টা কস্ট অফ কন্ট্রোলে কেন গেল, যদিও 80% কস্ট অফ কন্ট্রোল লেখা ছিল, কস্ট অফ কন্ট্রোলে যাচ্ছে, কিন্তু আরেকটা লজিক আছে, এটা সবসময় আমরা কি বলেছিলাম, যেদিন শেয়ার পারচেস করি সেই দিনই কস্ট অফ কন্ট্রোল করতে হয়। তাই এই যে 1,00,000 টাকা তো শেয়ার পারচেস করার দিনই, তাহলে শেয়ার পারচেস করার দিনে যা কিছু থাকবে সব কস্ট অফ কন্ট্রোলে যাবে। ঠিক আছে, শেয়ার পারচেস করার দিন হোল্ডিং এর যা যা জিনিস থাকবে সব কস্ট অফ কন্ট্রোলে যাবে। শেয়ার পারচেস করার দিন কোম্পানিতে যত প্রফিট থাকবে সেই প্রফিটের হোল্ডিং পোর্শনটা কস্ট অফ কন্ট্রোলে যাবে, আর সাবসিডি পোর্শনটা মাইনরিটি ইন্টারেস্টে যাবে। তার মানে এখানে কস্ট অফ কন্ট্রোলে কত যাবে, 80,000 টাকা। তো এখানে কি লিখবো, এখানে লিখবো ক্যাপিটাল প্রফিট। নতুন একটা টার্ম পেলে, কেননা এই টার্মটা দিয়ে আমাদের অঙ্ক এগোতে হবে, এবার দিয়ে এরকমই সব টার্ম পাবে। ক্যাপিটাল প্রফিট কত হলো, 80,000 টাকা, আর কিছু নেই। তাহলে 4,00,000 থেকে 4,00,000ই মাইনাস করছে, তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো প্রফিট হলো না, কোনো লস হলো না, 4,00,000 টাকা ইনভেস্ট করে 4,00,000 টাকাই পেয়ে গেছে। আর এখানে কি হবে, এখানে যোগ হবে মাইনরিটিতে কত টাকা, 1,00,000 টাকার মধ্যে 80,000 টাকা তো হোল্ডিং নিয়ে নিল, বাকি 20,000 টাকা রেখে গেল। কি লিখবো, এটাকে লিখবো ক্যাপিটাল প্রফিট। তার মানে আজকে এখন একটা জিনিস তুমি শিখতে পারলে, যেদিন শেয়ার পারচেস করব, ঠিক আছে, সেই দিন যদি কোম্পানিতে কোনো প্রফিট থাকে বা তার আগে কোনো প্রফিট থাকে তাকে ক্যাপিটাল প্রফিট বলে। এই অঙ্কটা দেখো, শেয়ার পারচেস করেছিল কোন ডেটে, এই ডেটে শেয়ার পারচেস করেছিল, এই ডেটে শেয়ার পারচেস করেছিল 31/3/16, আর ব্যালেন্স শিট কোন দিন ছিল, 31/3/16-তে। ঠিক আছে তো, আর এই যে প্রফিটটা দেখছো না, রিজার্ভ 1,00,000 টাকা সাবসিডি কোম্পানিতে বসে আছে, কোন দিন বসে আছে, তোমরা বলতে পারো স্যার যেদিন ব্যালেন্স শিট দিয়েছে সেই দিনের প্রফিট এটা, আর যেদিন ব্যালেন্স শিট দিয়ে সেদিনই তো শেয়ার পারচেস করেছি,
তার মানে বলতে পারি যেদিন শেয়ার পারচেস করি সেদিনই প্রফিট ছিল 1 লাখ টাকা। হ্যাঁ, যেদিন শেয়ার পারচেস করি সেদিন প্রফিট ছিল 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে সেটা কি প্রফিট? ক্যাপিটাল প্রফিট। এই যে ক্যাপিটাল প্রফিট 1 লাখ টাকা হলো, তার কিছু পোর্শন সাবসিডিয়ারি, কিছু পোর্শন হোল্ডিং এর। হোল্ডিং এর পোর্শনটা চলে যাবে কস্ট অফ কন্ট্রোলে, সাবসিডিয়ারি পোর্শনটা চলে যাবে মাইনরিটিতে। আর কস্ট অফ কন্ট্রোল কি বলেছিলাম? শেয়ার পারচেস করার দিন হোল্ডিং এ যা যা থাকবে সব কস্ট অফ কন্ট্রোল, কিন্তু শেয়ার পারচেস করার পরে হলে হোল্ডিং এ যা যা থাকবে সব কিন্তু কস্ট অফ কন্ট্রোল নয়। আস্তে আস্তে পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। এবার আমার কাজ কি? ব্যালেন্স শিট করা, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো দেখো, ব্যালেন্স শিটে দাগটা কেটে সব মানে ফরম্যাটটা সাজিয়ে নিয়েছি, কারণ এই ফরম্যাট তোমরা জানো, ব্যালেন্স শিট এই ফরম্যাটই হয়। কি লেখা আছে? প্রথমে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে শেয়ার হোল্ডার ফান্ড নাম্বার 1 দিয়ে, শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মাইনরিটি ইন্টারেস্ট, কারেন্ট লাইবিলিটিস, টোটাল অ্যাসেটস। অ্যাসেটস এর আন্ডারে নন কারেন্ট অ্যাসেটস, কি লেখা আছে? প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, কারেন্ট অ্যাসেটস, টোটাল। এবার দেখো একটা একটা করে লিখবো, আর উপরে যে লিখিনি তোমরা লিখে নিতে পারবে, কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড of its subsidiary of S Limited as on, ডেটটা দিয়ে দেবে 31/3 কত 18 ছিল, সেই 18টা দিয়ে দেবে। এবার শেয়ার ক্যাপিটাল, এবার প্রশ্ন হচ্ছে শেয়ার ক্যাপিটাল কত লিখবো? এখানে হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটালটা আসবে, সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটাল আসবে না, সেটা বারবার বলেছি, আগেও বলেছি। কত ছিল হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল? 10 লাখ টাকা। তারপর ছিল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ঠিক আছে তো? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দুটো কোম্পানি ছিল, একটা হোল্ডিং কোম্পানি ছিল, সাবসিডিয়ারি কোম্পানি ছিল। সাবসিডিয়ারি কোম্পানি যে 1 লাখ টাকা ছিল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেটা তো ভাগ করা হয়ে গেছে, ওটা আর আসবে না, শুধু হোল্ডিং কোম্পানির 3 লাখ টাকাটা আসবে। তারপর কি ছিল? মাইনরিটি ইন্টারেস্ট। অলরেডি মাইনরিটি ইন্টারেস্টের আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, অর্থাৎ ওয়ার্কিংস করে বের করে নিয়েছি, ওই টাকাটা দেখে দেখে বসাবো। মাইনরিটি ইন্টারেস্ট ছিল 1 লাখ টাকা, লিখে দিলাম। তারপর কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস তো সবসময় দুটো যোগ করে বসাতে হবে, এটা কোনো সন্দেহ নেই, ঠিক আছে তো? কারেন্ট লাইবিলিটি দুটো যোগ করে বসাবো, 2 লাখ টাকা, এখানে লিখলাম 2 লাখ টাকা আর 40,000 টাকা, দুটো যোগ করে কত হচ্ছে? 2,40,000। এবার টোটাল করবো এটা, 10 লাখ আর 3 13, 13 আর 14 আর 2 16,40,000। এবার দেখো প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটার মধ্যে কি আসবে? সানডি অ্যাসেটস, দুটো সানডি অ্যাসেট যোগ করে বসাবে, 11 লাখ, কত ছিল? 11 লাখ আর 5,40,000, দুটো যোগ করে কত হচ্ছে? 16,40,000। তারপর কি ছিল? কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? কারেন্ট অ্যাসেটস তো অঙ্কে কিছু নাই। আর তোমরা বলতে পারো ইনভেস্টমেন্ট, আমি কি বলেছিলাম? ইনভেস্টমেন্ট তো নিতে নেই, তো এটা কত হলো? 16,40,000। তাহলে হয়ে গেল অঙ্কটা, এই অঙ্কটা বোঝা গেল। এবার দেখো এই 8 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক থাকবে, একই রকমের অঙ্ক, পার্শিয়াল হোল্ডিং এর অঙ্ক, ঠিক আছে তো? এখানে দেখো, ফলোইং আর দ্য ব্যালেন্স শিট অফ এক্স কোম্পানি অ্যান্ড ওয়াই কোম্পানি অ্যাজ অ্যাট 31/3/16, ব্যালেন্স শিট দিয়েছে, ঠিক আছে তো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল এক্স এর দিয়েছে, ওয়াই এর দিয়েছে, রিজার্ভ দিয়েছে, এক্স এর দিয়েছে, ওয়াই এর দিয়েছে। এটা 0.5 মানে 50,000, আর এটা 20,000। সিএল মানে কারেন্ট লাইবিলিটিস বলেছে কত? 7,50,000, আর এটা হয় 4,80,000। অ্যাসেটে বলেছে কত? সানডি অ্যাসেট 10,60,000 আর 6 লাখ। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস অফ ওয়াই লিমিটেড, কতগুলো শেয়ার? ওয়াই কোম্পানির কত, ওয়াই কোম্পানিতে কত টাকা লাগিয়েছে? 1,40,000 লাগিয়েছে। কি লাগিয়েছে? শেয়ার, অর্থাৎ ওয়াই কোম্পানি যতগুলো শেয়ার ছিল তার মধ্যে 9,000টা শেয়ার কিনেছে, কোন ডেটে? 31/3/16 কিনেছে, আর ব্যালেন্স শিট কবে ছিল? 31/3/16। হয়ে গেল, সিবিএস করতে বলে, অর্থাৎ কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে বলেছে। তো এই থাকলো, পরের ক্লাসে আবার নতুন নতুন জিনিস শেখাবো, ঠিক আছে তো?